সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বায়োডো একাডেমির আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রির খুবই ইম্পর্ট্যান্ট এবং মজাদার একটি টপিক নিয়ে আমরা পড়াশোনা করব। সেটা হচ্ছে মূলক শনাক্তকরণ। তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ মূলক শনাক্তকরণ। এই ক্ষেত্রে আমাদের ল্যাবে প্রত্যেকটা বছর আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে অনেক বেশি বেগ পেতে হয় এই টপিকটাতে ভালো করার জন্য। এমনকি এটা আমাদের ল্যাব পরীক্ষাতেও কিন্তু আসে। ঠিক আছে, আজকে আমরা এমনভাবে শিখব প্রত্যেকটা মূলকের শনাক্তকরণ আমরা এমনভাবে শিখব একদম যেন হাতে কলমে তোমরা শিখতেছো। আশা করি সেরকমই মনে হবে এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। খেয়াল করো, মূলক শনাক্তকরণ আমরা মূলক শনাক্ত করব। এখন আমাদের সিলেবাসে কি কি মূলক রয়েছে সেই মূলকগুলো আগে বুঝতে হবে। খেয়াল করো, আমাদের সিলেবাসে যে সমস্ত মূলক রয়েছে সেটা হচ্ছে ক্ষারীয় মূলকসমূহ। আমরা জানি মূলক দুই ধরনের, অম্লীয় মূলক হয়, ক্ষারীয় মূলক হয়। এটা নিয়ে আমি একটু পরে আসতেছি। এখন আমাদের সিলেবাসে যে সমস্ত পজিটিভ আয়ন বা ক্যাটায়ন রয়েছে, ক্যাটায়ন বলা উচিত না, কারণ ল্যাব পরীক্ষায় যদি তুমি যে বলো যে এটা হচ্ছে ক্যাটায়ন, ঠিক আছে, অ্যানায়ন, তাহলে কিন্তু ল্যাব টিচার তোমার জ্ঞানের গভীরতা দেখে আশ্চর্যই হবে যে কী ব্যাপার, তুমি এতদিন ল্যাব করার পরে এখন ক্যাটায়ন অ্যানায়ন বলতেছো। না, এটা বলা যাবে না, বলতে হবে অম্লীয় মূলক এবং ক্ষারীয় মূলক। খেয়াল করো, আমাদের সিলেবাসে যে সমস্ত ক্ষারীয় মূলক রয়েছে আমাদের বইয়ে, সেটা হচ্ছে কপার 2+, অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+, Fe2+, 3+, ক্যালসিয়াম 2+, সোডিয়াম প্লাস এবং অ্যামোনিয়াম প্লাস। এই আয়নগুলো শনাক্তকরণ আমাদের শিখতে হবে, খুব ভালো মতো শিখতে হবে। তারপর খেয়াল করো, আমরা আমাদের মূল আলোচনায় যাই। মূল আলোচনায় হচ্ছে ক্ষারীয়মূলক এবং অম্লীয়মূলক কি বোঝায়। খেয়াল করো, আমরা যখন একটা লবণের কথা চিন্তা করি, একটা লবণ কিভাবে তৈরি হয়? লবণ তৈরি হয় প্রশমন বিক্রিয়ার মাধ্যমে। একটু মনোযোগ দিয়ে দেখো, লবণ তৈরি হয় প্রশমন বিক্রিয়ার মাধ্যমে। প্রশমন বিক্রিয়ার মাধ্যমে। এবং সেই প্রশমন বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া হচ্ছে অম্ল এবং ক্ষারের বিক্রিয়া। অম্ল এবং ক্ষারকের বিক্রিয়া। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেই, মনোযোগ দিয়ে দেখো। আমরা বললাম সোডিয়াম হাইড্রোক্সাইড সব থেকে সহজ প্রশমন বিক্রিয়াটা, প্লাস হচ্ছে HCl, এরা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করে। এই হচ্ছে অর্থাৎ প্রশম যৌগ তৈরি করে। এখন এই যে আমাদের লবণটা তৈরি হয়েছে, এই লবণের মধ্যে দেখো দুইটা পার্ট আছে, এটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক। এই ধনাত্মক পার্ট অর্থাৎ সোডিয়াম কোথা থেকে এসেছে? সোডিয়াম এসেছে ক্ষার থেকে। যেহেতু ক্ষার থেকে এই ধনাত্মক মূলকটা আসে, এই কারণেই আমরা এদেরকে বলে থাকি ক্ষারীয় মূলক। আর খেয়াল করে দেখো, এই যে নেগেটিভ অর্থাৎ Cl- কোথা থেকে এসেছে? Cl- এসেছে HCl থেকে, অর্থাৎ অম্ল থেকে। এই কারণে একে আমরা বলে থাকি অম্লীয় মূলক। এখন ক্ষারীয় মূলক নর্মালি এটা কি হয়? ক্যাটায়ন। ঠিক আছে, ক্ষারীয় মূলকটা হচ্ছে ক্যাটায়ন এবং এই যে অম্লীয় মূলকটা, অম্লীয় যে সমস্ত মূলক সেটা হচ্ছে অ্যানায়ন। কিন্তু কখনোই তোমরা ল্যাব পরীক্ষায় বা ল্যাব ক্লাসে ক্যাটায়ন অ্যানায়ন বলতে পারবে না, বললে কিন্তু টিচার একটা ঝাড়িয়েও দিতে পারে। এখন তাকাও, আমরা শনাক্ত করব আজকে এই লেকচারে। আমরা ক্ষারীয়মূলক শনাক্ত করব, ইনশাল্লাহ অম্লীয়মূলক সামনের লেকচারগুলোতে আসবে। সবাই আমাদের সাথেই থাকো। এখন এটা শনাক্ত করার জন্য আমাদের প্রথম যে কাজটা, সেটা হচ্ছে আমাদেরকে কিছু রিয়েজেন্ট চেক করতে হবে। রিয়েজেন্ট নিয়ে পড়াশোনা করতে হবে, কারণ আমাদের যত আলোচনা হবে কেমিস্ট্রির, তুমি অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন বলো বা ইনঅর্গানিক কেমিস্ট্রি বিক্রিয়া বলো বা শনাক্তকরণ বলো, সব ক্ষেত্রে আমাদের রিয়েজেন্টের প্রয়োজন পড়ে। ঠিক আছে, এখন এই ক্ষারীয়মূলককে শনাক্ত করার জন্য আমাদের কিছু রিয়েজেন্ট লাগে। সেই ক্ষেত্রে আমরা ক্যাটাগরাইজ করে ফেলেছি রিয়েজেন্টগুলোকে। প্রথম যে রিয়াকশনটা সেটা হচ্ছে কমন রিয়েজেন্ট, অর্থাৎ প্রথমেই এটাকে যোগ করতে হয়। ঠিক আছে, আচ্ছা, সেই কমন রিয়েজেন্টগুলো কি? কমন রিয়েজেন্ট হচ্ছে সব থেকে আমরা বেশি পরিমাণে ব্যবহার করে থাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রথমেই একদম শুরুতেই এদেরকে ব্যবহার করতে হবে, একদম শুরুতেই। এখন এই প্রসেসটা আমি একটু তোমাদেরকে আলোচনা করে বোঝাবো। এই যে মূলক শনাক্তকরণ, এটা হচ্ছে তোমাদের বলা হয় সিক্ত পরীক্ষা।
ঠিক আছে, শুষ্ক পরীক্ষার মাধ্যমে যেটা আমরা করি সেটা হচ্ছে শিখা পরীক্ষা, কিন্তু শিখা পরীক্ষা নিয়ে আমি আজকে আলোচনা করছি না, আলোচনা করছি হচ্ছে সিক্ত পরীক্ষার মাধ্যমে। অর্থাৎ আমরা সলিউশন তৈরি করব, সেই সলিউশনের মধ্যে রিয়েজেন্ট অ্যাড করে আমরা এখানে মূলক শনাক্তকরণ করব। এখন এই রিয়েজেন্ট অ্যাড করব সলিউশনের মধ্যে, খেয়াল করে দেখো এই যে একটা টেস্ট টিউব তোমাদেরকে দেওয়া থাকবে, দেখবা যে তোমাদের ল্যাব টেবিলের মধ্যে অনেক টেস্ট টিউব রয়েছে। ঠিক আছে, প্রথমেই একটা স্যাম্পল, ছোট একটা ইয়ের মাধ্যমে তোমাদেরকে একটা স্যাম্পল দেওয়া থাকবে। ধরো এখানে স্যাম্পল একটা লবণ দেওয়া আছে, এই হচ্ছে স্যাম্পল। এটা থেকে তুমি কি করবা, একটা এই স্যাম্পল সল্ট থেকে তোমাকে যেটা করতে হবে, স্যাম্পল সলিউশন ক্রিয়েট করতে হবে। বেশ মনোযোগ দিয়ে দেখো, স্যাম্পল সলিউশন একদম ভর্তি করে স্যাম্পল সলিউশন তৈরি করবা। এই স্যাম্পল সলিউশন থেকেই আমরা অল্প অল্প করে স্যাম্পল নিয়ে আমাদের রিয়েজেন্টগুলো অ্যাড করব। ধরে নাও এখানে কয়টা মূলক রয়েছে, 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে, মোটামুটিভাবে তুমি এই পুরা স্যাম্পল সলিউশনটাকে 8টা ভাগে ভাগ করো। ঠিক আছে, এটার শুরুতে খুব একটা প্রয়োজন নাই। তুমি কি করলে, এই স্যাম্পল থেকে তুমি অল্প একটু স্যাম্পল নিয়ে নাও। ঠিক আছে, যেটা করবা অল্প একটু স্যাম্পল নাও। ধরো নতুন একটা টেস্ট টিউবে আমি কালারটা চেঞ্জ করে দিই তোমাদের সুবিধার্থে, সবুজ কালার দিলাম। খেয়াল করো, প্রথমে তুমি স্যাম্পল সলিউশন থেকে, এটাকে আবার মাদার সলিউশন বলা হবে। ঠিক আছে, মাদার সলিউশন, এই কালারটা স্যাচুরেটেড করতে হবে, মাদার সলিউশন ক্রিয়েট করলাম। ঠিক আছে, এই মাদার সলিউশন থেকে আমরা অল্প একটু সলিউশন নিয়ে কাজ করব। আচ্ছা, ধরে নাও আমি 2 থেকে 3 মিলিলিটার পরিমাণে সলিউশন নিলাম। মনোযোগ দিয়ে দেখো, আমার প্রত্যেকটা ছবি বেশ মনোযোগ দিয়ে দেখতে হবে এবং কথাও শুনতে হবে। এইখানে আমরা কমন রিয়েজেন্ট অ্যাপ্লাই করব, এই যে সিআর, কমন রিয়েজেন্ট। এটাকে আবার ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনে করো না, এটা হচ্ছে কমন রিয়েজেন্ট। কারণ শুরুতেই আমাদের কাজ হচ্ছে কমন রিয়েজেন্টকে অ্যাড করে দেওয়া। এই কমন রিয়েজেন্ট যদি তোমাদের চোখের সামনে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিবা, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইডই দিবা। এখন এটাকে তুমি অ্যাড করো, অ্যাড করার পর খেয়াল করো এখান থেকে কমন রিয়েজেন্ট থেকে আসলে আমাদের কি আসে, আমাদের যেটা আসে সেটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন আসে। এই হাইড্রোক্সিল আয়নটা এসেই এই সমস্ত মূলকের সাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে কি তৈরি করবে, মনোযোগ দাও। যুক্ত হয়ে তারা, যদি এখানে প্রথমে আমরা দেখলাম যে কপার 2+, এখানে ছিল কপার 2+ সলিউশন। ঠিক আছে, যদি কপার 2+ থাকে এবং এখানে যখন তুমি সিম্পল যে কমন রিয়েজেন্টটা আছে, সেই কমন রিয়েজেন্ট যখন তুমি অ্যাড করেছো, তখন যদি কপার থাকে তো কপার 2 হাইড্রোক্সাইড বা কিউপ্রিক হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে। ঠিক আছে, কারণ এখানে এমনভাবেই মূলকগুলোকে শনাক্ত করা হয়েছে বা দেওয়া হয়েছে, যেমন তাদের যে কেএসপি, এটা একটু খেয়াল করো, এখানে প্রত্যেকটা মূলকের যে হাইড্রোক্সিলের কেএসপি রয়েছে, সেই কেএসপির মানে অনেক কম হওয়ার কারণে যে অল্প একটু কমন রিয়েজেন্ট অ্যাড করলে, জাস্ট তুমি 2 থেকে 3 মিলিলিটার অ্যাড করলা, অ্যাড করার সাথে সাথেই দেখা যাবে এক ধরনের অদক্ষেপ তৈরি হবে। ঠিক আছে, এবং সেই অদক্ষেপের বর্ণ দেখেই আমরা সেই মূলকটাকে শনাক্ত করে ফেলতে পারবো। খেয়াল করো, যদি কপার থাকে তাহলে সেই ক্ষেত্রে কপার 2+, অর্থাৎ কপার হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে, যার বর্ণ হচ্ছে, আমরা সকলেই জানি এর বর্ণ হচ্ছে নীল। এই কপার 2+ এর বর্ণ হচ্ছে নীল। যদি নীল বর্ণের অদক্ষেপ পড়ে, আমরা প্রথমেই বুঝতে পারবো যে এখানে কপার রয়েছে। তারপর যদি এখানে থাকে আয়রন 2+, বেশ মনোযোগ দিয়ে দেখো, আয়রন 2+ যদি থাকে এবং এর জন্য হাইড্রোক্সিল এসে FeOH2 এর অদক্ষেপ তৈরি করবে, যার বর্ণ হচ্ছে সবুজ। যদি সবুজ বর্ণের অদক্ষেপ তৈরি হয় তখন আমরা বুঝতে পারবো Fe2+। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু নিশ্চিতকরণ পরীক্ষা এখনও পড়তেছি না, পরে পড়ব। যেমন আমি অলরেডি দেখো তোমাদের জন্য স্লাইড তৈরি করে রেখেছি, নিশ্চিতকরণ পরীক্ষা কিভাবে আমরা নিশ্চিত হতে পারি সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিব। খেয়াল করো,
আমরা শুরুতে কমন রিয়েজেন্ট এড করতেছি, যদি নীল আসে আমরা ধরে নিলাম যে এখানে কপার আছে, কিন্তু আরও নিশ্চিত হব আমরা পরবর্তী সময়ে। যদি সবুজ আসে আমরা ধরে নিব যে Fe2+ রয়েছে। যদি Fe3+ আয়ন থাকে, খেয়াল করে দেখো, যদি Fe3+ আয়ন থাকে সেই ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ পড়বে? সেক্ষেত্রে ফেরিক হাইড্রোক্সাইডের লাল বা লালচে বাদামি বর্ণের পদক্ষেপ পড়বে, লালচে বাদামি বর্ণের পদক্ষেপ পড়বে। এইখানে যদি অ্যালুমিনিয়াম থাকে সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের এক্ষেত্রে সাদা বর্ণের পদক্ষেপ পড়বে, এবং এই পদক্ষেপটাকে তুমি একটু হাতে নিয়ে ট্রাই করার চেষ্টা করবে, দেখা যাবে কি একটু পিচ্ছিল টাইপ একটা পদক্ষেপ দেখা যাবে। এটাকে আমরা বলবো জেলির নেই সাদা, জেলির ন্যায় সাদা বর্ণের পদক্ষেপ। তারপর যদি এখানে জিঙ্ক 2+ আয়ন থাকে সেই ক্ষেত্রেও সাদা বর্ণের পদক্ষেপ পড়বে জিঙ্ক হাইড্রোক্সাইডের। এটা হচ্ছে সাদা, কিন্তু অ্যালুমিনিয়াম থেকে পার্থক্য থাকবে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সহজে খালি চোখে এটা বুঝতে পারবো না। ঠিক আছে, যদি এরকম মাইক্রোস্কোপ বা এর মাধ্যমে দেখা যায় সেই ক্ষেত্রে এই পার্থক্যটা খুব ইজিলি বোঝা যায়। তারপর যদি এখানে থাকে সোডিয়াম, তার ক্ষেত্রে আমরা যদি হাইড্রোক্সিল অ্যাড করি সেক্ষেত্রে কি দেখা যাবে? সেক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ পড়বে না, কারণ এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কেএসপির মান এত বেশি যে আসলে পদক্ষেপ ফেলার জন্য যথেষ্ট না এটা। ঠিক আছে, অর্থাৎ কোনো ধরনের পদক্ষেপ পড়বে না। তারপর যদি এখানে অ্যামোনিয়াম থাকে, অ্যামোনিয়াম আয়ন, তার ক্ষেত্রেও কোনো ধরনের পদক্ষেপ পড়বে না। আর যদি ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও মোটামুটিভাবে আমরা বলতে পারি তারা হচ্ছে বেশ ভালোই দ্রবণীয়। তার মানে এই ক্ষেত্রেও হালকা সাদা বর্ণের পদক্ষেপ পড়লেও পড়তে পারে। ঠিক আছে, যদি ঘনমাত্রা অনেক বেশি থাকে, নর্মালি পদক্ষেপ না পড়ারই কথা। যদি এরকম হালকা সাদা দেখো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারবা, যে এক্ষেত্রে আমরা জানবো এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এখন এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে তোমরা যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করো তাহলে আমরা কি জানি? এক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর তৈরি হয়, এবং এটা হচ্ছে অদ্রবণীয় একটা লবণ, এক্ষেত্রে সাদা বর্ণের পদক্ষেপ পড়বে। আচ্ছা, এইভাবে মোটামুটিভাবে আমরা কমন রিয়েজেন্টের মাধ্যমে একটা প্রাইমারি আইডিয়া তৈরি করে ফেলতে পারি যে এখানে কোন ধরনের মূলক রয়েছে, যে এই বর্ণগুলো যখন আসবে, নীল আসলে কপার, সবুজ আসলে Fe2+, লালচে বাদামি আসলে Fe3+, খেয়াল করে দেখো। আর যদি জেলির মতো সাদা আসে অ্যালুমিনিয়াম 3+, আর যদি দেখো যে শুধু সাদা আসতেছে সেক্ষেত্রে জিঙ্ক 2+, আর যদি কোনো ধরনের পদক্ষেপ নাই আসে, একদম সোজা সাপটা যে পরিষ্কার সলিউশন ছিল সেরকম যদি পরিষ্কারই থাকে, আমরা এখানে ধরে নিব হয় সোডিয়াম আছে, নয়তো অ্যামোনিয়াম আছে, নয়তো ক্যালসিয়াম রয়েছে। আচ্ছা, এবার সামনে তাকাও। এবার আমরা যেটা চিন্তা করব, মনোযোগ দাও, এই অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক তাদের ক্ষেত্রে একটা সমস্যা আছে, যে কি উভয়ই সাদা বর্ণের পদক্ষেপ দেয়। যেহেতু উভয়ই সাদা বর্ণের পদক্ষেপ দেয়, তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাদের ক্ষেত্রে পরবর্তীতে নিশ্চিত হওয়ার জন্য আমরা কিছু নিশ্চিতকরণ পরীক্ষা করতে পারি। ঠিক আছে, সেই নিশ্চিতকরণ পরীক্ষাটা কীরকম? এরকম, বেশ মনোযোগ দিয়ে দেখো। উভয় ক্ষেত্রেই এখানে অ্যালুমিনিয়াম 3+ থাকুক বা মনোযোগ দাও জিঙ্ক 2+ থাকুক, উভয় ক্ষেত্রেই যখন আমরা কমন রিয়েজেন্ট অ্যাপ্লাই করব তখন সাদা বর্ণের পদক্ষেপ পড়বে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা, জিঙ্কের ক্ষেত্রেও জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা বর্ণের পদক্ষেপ পড়বে। আরেকটা শর্টকাট বলে রাখি, জিঙ্কের যত মৌল আছে, যত যৌগ আছে, সব যৌগের বর্ণ হচ্ছে সাদা। কারণ কি? জিঙ্ক একটা ডি ব্লক মৌল, সে কিন্তু অবস্থান্তর মৌল না। আর আমরা জানি যে সমস্ত মৌল অবস্থান্তর তারাই শুধুমাত্র বর্ণ প্রদর্শন করতে পারে অধিকাংশ ক্ষেত্রে। আচ্ছা, এবার খেয়াল করো এদের মধ্যে আমরা পার্থক্য করব কিভাবে। পার্থক্য করার জন্য আমরা যেটা করব, অতিরিক্ত পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। পরবর্তীতে
অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। এই কাজটা আমরা কেন করব? করার কারণ হচ্ছে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং জিঙ্ক হাইড্রোক্সাইড তারা উভয় হচ্ছে উভধর্মী যৌগ। তারা অ্যাসিডের মতো আচরণ করে, ক্ষারের মতো আচরণ করে। এবার আমি যখন অতিরিক্ত পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, তখন খেয়াল করে দেখো যে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে দ্রবণীয় একটা লবণ তৈরি করে, যার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। এর নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করবে। আচ্ছা, এই সোডিয়াম অ্যালুমিনেট হচ্ছে দ্রবণীয়। এখন এই সোডিয়াম অ্যালুমিনেট যে আমি লিখলাম, খেয়াল করে দেখো, এই সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2, এটার সংকেতটা জানাটা জরুরি। এখন সংকেতটা কীভাবে জানতে পারো এটা আমি বলে দিই, যে অক্সিজেন 2-, অর্থাৎ দুইটার জন্য -4, অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, তাহলে -4 থেকে যদি 3+ যায়, তখন কি থাকে? একটা মাত্র +1 দিলেই সে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে যায়। এই কারণে সোডিয়াম একটা দিলেই হয়। এখন যদি জিঙ্কের ক্ষেত্রে চিন্তা করো, জিঙ্ক হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা উভধর্মী যৌগ। এখানে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো শক্তিশালী ক্ষার সহযোগে বিক্রিয়াটা করব, তখনই দেখা যাবে যে এখানেও সোডিয়াম জিঙ্কেট নামে একটা লবণ তৈরি করবে, লবণ এবং পানি। আচ্ছা, এবং দেখো এখানে সোডিয়াম জিঙ্কেটের ক্ষেত্রে Na2, কারণ কি জিঙ্কের +2, অবশ্যই এখানে +2 দিলেই অক্সিজেনের -4কে নিউট্রাল করা যাবে। আচ্ছা, এখন দেখো যখন আমি অতিরিক্ত পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, উভয় ক্ষেত্রেই দ্রবণীয় লবণ তৈরি হবে, সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম জিঙ্কেট। এখন এর পরের স্টেপটাই হচ্ছে নিশ্চিতকরণ পরীক্ষা। কিভাবে? আমাদের পরবর্তী ধাপ হবে, দেখো শুরুর ধাপ হচ্ছে এটাকে আমরা 1 নাম্বার ধাপ দিয়ে রাখলাম। তার পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করব। এই যৌগে, এই মিশ্রণে আমরা যেটা যোগ করব সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করব। অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করার পর খেয়াল করে দেখো, এই যে সোডিয়াম অ্যালুমিনেট, এর সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে আবারও আগের মতো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পদক্ষেপ নিয়ে আসবে। আর হ্যাঁ, এখানে অবশ্যই পানি ছিল, এই জলীয় দ্রবণে অনেক পানি রয়েছে, পানি। আচ্ছা, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা বর্ণের পদক্ষেপকে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু এই যে সোডিয়াম জিঙ্কেট ফার্দার আর কোনো ধরনের বিক্রিয়া করবে না অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই ক্ষেত্রে নো রিঅ্যাকশন। অর্থাৎ যদি সাদা বর্ণ ফিরে আসে, আমরা বুঝতে পারবো এখানে অ্যালুমিনিয়াম রয়েছে, আর যদি সাদা বর্ণ ফিরে না আসে, এখানে জিঙ্ক রয়েছে। এবার আসা যাক কপারের নিশ্চিতকরণ পরীক্ষা। দেখো, আমরা যখন কমন রিয়েজেন্ট অ্যাপ্লাই করেছিলাম, তখন এই কপার, এই যে কপার 2+ কমন রিয়েজেন্টের সাথে বিক্রিয়া করে এরকম, আমি যে কালার ব্যবহার করছি সেরকম নীল বর্ণের একটা পদক্ষেপ দেয়। এটাকে আমরা বলতেছি হালকা নীল। ঠিক আছে, তারপর আমাদের করণীয় হবে অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা। এই ক্ষেত্রে আমাদের কাজ হবে, যখন হালকা নীল বর্ণের পদক্ষেপ পাবা, আমরা মোটামুটিভাবে প্রাইমারিলি শিওর যে এখানে কপার 2+ রয়েছে। আরও নিশ্চিতকরণ করার জন্য অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু কথা বলে রাখি। ধরে নিলাম যে এক্ষেত্রে আমাদের যে লবণটা ছিল, সেই লবণটা হচ্ছে কপার সালফেট। ঠিক আছে, কপার সালফেট, এক্ষেত্রে কপার 2+ রয়েছে। আচ্ছা, এখন খেয়াল করো, অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর কী হবে? এই যে আমাদের কপার হাইড্রোক্সাইড রয়েছে, এই কপার হাইড্রোক্সাইড
এর সাথে দ্রবণে রয়েছে কপার সালফেট, তার সাথে আমি আরও অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম। অবশ্যই এখানে বলতে হবে এই যে এক্সেস পরিমাণে, EXCESS এক্সেস। তখন দেখা যাবে যে এইরকম একটা তৈরি হবে, এটার নাম হচ্ছে CuSO4 into CuOH2, এটার নাম হচ্ছে ক্ষারকীয়, এই যৌগের নাম হচ্ছে ক্ষারকীয় বা অ্যালকালাইন কপার সালফেট। আচ্ছা, ক্ষারকীয় কপার সালফেট, এই ক্ষারকীয় কপার সালফেটের মধ্যে, এই যে ক্ষারকীয় কপার সালফেটের মধ্যে OH2 এর মধ্যে আমি অতিরিক্ত পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। এই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড না, আমি শুধু আরও বেশি পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আরও অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব। সেই ক্ষেত্রে এক্ষেত্রে ক্ষারকীয় কপার সালফেটের পরবর্তী সময়ে গাঢ় নীল বর্ণের টেট্রাঅ্যামিন কপার সালফেট নামক একটা জটিল যৌগ তৈরি হবে। মনোযোগ দিয়ে দেখো, এই যৌগটার নাম হচ্ছে সোয়েটজার বিকারক। এটার নাম কি? সোয়েটজার বিকারক। সবাই আমার সাথে কন্ট্রিবিউট করো। এবং এই সোয়েটজার বিকারকের বর্ণটাই হচ্ছে এই যে আমি একটা নেভি ব্লু বর্ণের কালার ইউজ করেছি, এই কালারটাই পাওয়া যাবে, ঠিক আছে? এবং তখন আমরা নিশ্চিতভাবে বলতে পারবো, খুবই নিশ্চিতভাবে বলতে পারবো যে এখানে কপার 2+ রয়েছে। এবং এই কপার 2+ শনাক্ত করার আরেকটা রিয়াকশন রয়েছে, সেটা হচ্ছে তোমার পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে যদি আমরা বিক্রিয়া করাই, সেক্ষেত্রে কপার ফেরোসায়ানাইডের একটা লালচে বাদামি বর্ণের অদক্ষেপ পড়ে, সেটাও একটা রিয়াকশন আছে, তোমরা বইয়ে চেক করে দেখতে পারো। আমরা সামনে আগাই। আচ্ছা, সেই রিয়াকশনটা আমি তোমাদেরকে একটু লিখে দেখিয়ে দিই। যেমন ধরো কপার 2+ রয়েছে, ঠিক আছে? এই কপার 2+-এর সাথে আমরা পটাশিয়াম ফেরোসায়ানেট এর সাথে বিক্রিয়া করলে দেখা যাবে যে এখানে পটাশিয়াম 4টা রয়েছে, অর্থাৎ চার্জ কিন্তু +4। এখন কপারের আছে 2টা। এখন কপার যদি আমরা 2টা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু +4 ফিল আপ হয়ে যায়। সেক্ষেত্রে কপার ফেরোসায়ানেটের লালচে বাদামি বর্ণের অদক্ষেপ পড়ে। আচ্ছা, আমি এখানে কালারটাও তোমাদেরকে একটু ওরকমভাবেই দেখিয়ে দিই, লালচে বাদামি। খেয়াল করে দেখো লালচে বাদামি বর্ণটা কীরকম। লালচে বাদামি বা একটু হালকা একটা কালার আসতে পারে, ঠিক আছে? এরকম একটা কালার যদি আসে তখন আমরা বুঝতে পারবো, নিশ্চিতভাবে বলতে পারবো যে এখানে কপার 2+ রয়েছে। এবার আসবে আয়রন 2+ এবং আয়রন 3+। খুবই ইম্পর্ট্যান্ট, খেয়াল করে দেখো। এক্ষেত্রে নিশ্চিতকরণ পরীক্ষার জন্য আবারও পটাশিয়াম ফেরোসায়ানেটকে আমাদের লাগবে, CN6। এখন এই পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে যদি Fe2+ থাকে, সেক্ষেত্রে দেখা যাবে হালকা নীল বর্ণের অদক্ষেপ পড়বে, ঠিক আছে? হালকা নীল, সেটা হালকা নীল বর্ণের অদক্ষেপের বর্ণটার জন্য খেয়াল করে দেখো এই যৌগটা দায়ী। এই FeCN6, একটু কষ্ট করে দেখে নাও, এটাই হচ্ছে হালকা নীল, ঠিক আছে? হালকা নীল। এই যে যদি এরকম Fe2+ থাকে, হালকা নীল বর্ণের অদক্ষেপ পড়বে। আর তোমরা সবাই অবশ্যই গেস করতে পারতেছো, যদি Fe3+ থাকে সেক্ষেত্রে অবশ্যই গাঢ় নীল বর্ণের অদক্ষেপ পড়বে। আচ্ছা, আমরা বলে দিলাম এটা হচ্ছে Fe, দেখো Fe4 FeCN6, এটা হচ্ছে 3। এটা হচ্ছে গাঢ় নীল বর্ণের অদক্ষেপ পড়বে। এইভাবে আমরা শিওর হতে পারবো যে Fe2+ রয়েছে অথবা Fe3+ রয়েছে। Fe3+-এর আরেকটা উল্লেখযোগ্য বিক্রিয়া হচ্ছে আমরা পটাশিয়াম থায়োসায়ানেট দিয়েও বিক্রিয়াটা করতে পারি।
CNS, এই যে যেখানে সালফার থাকবে সেইখানে থায়ো নামটা পাবা। এখন থায়োসায়ানেট দিয়ে যদি আমরা বিক্রিয়া করি সেই ক্ষেত্রে রক্ত লাল বর্ণের অদক্ষেপ তৈরি হবে যদি Fe3+ থাকে। ফেরিক থায়োসায়ানেটের একদম রক্ত লাল, অর্থাৎ রক্তের বর্ণ যেরকম ঠিক সেই রকম লাল বর্ণের অদক্ষেপ পড়বে। আশা করি তোমরা সবাই আমার লেখা দেখেই বুঝতে পারছো কীরকম অদক্ষেপ পড়বে। রক্ত লাল বর্ণের অদক্ষেপ, ঠিক আছে। এবং সেক্ষেত্রে Fe2+ কিন্তু আবার বিক্রিয়াটা দিবে না, Fe3+ শুধু এই বিক্রিয়াটা দিবে। আচ্ছা, তাহলে তারপরে আসবে হচ্ছে সোডিয়াম। আমরা যেটা খেয়াল করেছি যে এই সোডিয়ামের জন্য খেয়াল করে দেখো যে প্রথমে কিন্তু কমন রিয়েজেন্ট অর্থাৎ এই Cr এর সাথে সে বিক্রিয়া করে নাই। কারণ কি? কারণ তার KSP-র মানটা অনেক বেশি, KSP-র মান বেশি হওয়ার কারণে আর অদক্ষেপ পড়েনি, অর্থাৎ KIP-র মান KSP-কে ক্রস করতে পারেনি। আচ্ছা, এখন এর জন্য আমরা যেটা ইউজ করব হচ্ছে পটাশিয়াম H2Sb2O7, এটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। হ্যাঁ, আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট আমরা যখন যদি সলিউশনের মধ্যে সোডিয়াম থাকে সেই ক্ষেত্রে আমরা এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দেওয়ার সাথে সাথে O7 দেওয়ার সাথে সাথে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাদা বর্ণের অদক্ষেপ পড়বে। এই যে সোডিয়াম H2Sb2O7 এর সাদা বর্ণের অদক্ষেপ পড়বে, ঠিক আছে। এইভাবে আমরা সোডিয়াম সম্পর্কে ক্লিয়ার হতে পারবো। ক্যালসিয়াম আমরা শুরুতেই বলে দিয়েছি যে হালকা বর্ণের অদক্ষেপ পড়তে পারে, কিন্তু আমরা নিশ্চিতকরণ পরীক্ষার জন্য আমরা যেটা করব অক্সালিক অ্যাসিড অ্যাড করব। এই যে অক্সালিক অ্যাসিড, তোমরা সবাই যেটা জানো, অনেক ক্ষেত্রে এটার খুব হাস্যকর একটা নামও দিয়ে রাখো অনেকে। আচ্ছা, খেয়াল করো, যখন অক্সালিক অ্যাসিড দিবা ক্যালসিয়ামের ক্ষেত্রে, সেক্ষেত্রে ক্যালসিয়াম অক্সালেটের সাদা বর্ণের অদক্ষেপ তৈরি করবে। সাদা ক্যালসিয়াম অক্সালেটের সাদা বর্ণের অদক্ষেপ তৈরি করবে। এবং এই সাদা বর্ণের অদক্ষেপ আবার যদি তুমি মিনারেল অ্যাসিড দাও, মিনারেল অ্যাসিড বলতে যে কোনো অ্যাসিড HCl, HNO3 বা H2SO4, অর্থাৎ যে কোনো শক্তিশালী অ্যাসিড দাও, সেই ক্ষেত্রে এই সাদা বর্ণ আবারও বর্ণহীন স্বচ্ছ দ্রবণে পরিণত হবে। এটা হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়নের শনাক্তকরণ নিশ্চিতকরণ পরীক্ষা। এবং সর্বশেষ যেটা নিয়ে আমরা পড়াশোনা করব এটা হচ্ছে অ্যামোনিয়াম শনাক্তকরণ। এটা একটু টাফ, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। দেখো, অ্যামোনিয়াম শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের যে বিকারকটা ইউজ করতে হয় সেটা হচ্ছে নেসলার বিকারক। এটাকে বলা হয় অ্যামোনিয়াম শনাক্তকরণের জন্য আমরা যে বিকারকটা ব্যবহার করি এর নাম হচ্ছে নেসলার বিকারক। নেসলার বিকারকটা আসলে কি? নেসলার বিকারক হচ্ছে পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেট। এই ক্ষেত্রে K4 না, এটা হবে K2। তোমরা অনেকেই এটা ভুল করে থাকো। পটাশিয়াম টেট্রায়োডো, চিন্তা করে দেখো, এই যে খেয়াল করো, আয়োডিন কয়টা আছে? 4টা আছে। 4টা থাকলে 4, টেট্রায়োডোমার্কিউরেট। এটার ক্ষারীয় দ্রবণ, এই পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেটের ক্ষারীয় দ্রবণ কি আমরা বলবো নেসলার বিকারক। এই নেসলার বিকারকের মাধ্যমেই আমরা অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করতে পারবো। আমি খুব শর্টকাটে বলে দেই, খেয়াল করে দেখো যে অ্যামোনিয়াম আয়ন এর সাথে যখনই তুমি নেসলার রিয়েজেন্ট, এই যে নেসলার বিকারককে আমরা ইংরেজিতে বলবো নেসলার রিয়েজেন্ট, এই নেসলার রিয়েজেন্ট অ্যাড করার পর বাদামি বর্ণের অদক্ষেপ পড়বে, বাদামি বর্ণের অদক্ষেপ, ঠিক আছে। এখন একটা ব্যাপার আছে যে নেসলার বিকারক নিজের বর্ণ কিন্তু বাদামি, এক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। নেসলার বিকারকের যে বর্ণ, তোমরা যদি ল্যাবে কাজ করে থাকো দেখবা যে এই নিজের বর্ণটাও হচ্ছে এই যে বাদামি, মোটামুটিভাবে এরকম একটা কালার দেখতে পাবা,
ঠিক আছে। এই কারণে যেটা করতে হবে, যদি ন্যাসলার বিকারক এটার মধ্যে অনেক বেশি পরিমাণে অ্যাড করে দাও, দেখা যাবে কি যে ন্যাসলার বিকারক নিজের কারণেই পদক্ষেপ বাদামি হয়ে গেছে, ঠিক আছে, বা সলিউশনটা বাদামি হয়ে গেছে। এই কারণে যেটা করতে হবে, ন্যাসলার বিকারক জাস্ট 2 থেকে 3 ফোঁটা দিতে হবে, যাতে করে ন্যাসলার বিকারক নিজের বর্ণ যেন শো করতে না পারে। যদি এখানে অ্যামোনিয়াম থাকে ঠিক তখনই এই বাদামি বর্ণটা শো করবে। আর যদি অনেক বেশি ঢেলে দাও, সেক্ষেত্রে কী হবে, যে এখানে অ্যামোনিয়াম নাই কিন্তু ন্যাসলার বিকারকের বাদামি বর্ণের কারণে পুরো সলিউশনটা বাদামি হয়ে গেছে, তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এখন এখানকার রিঅ্যাকশন মেকানিজমটা যদি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই, সেটা তোমরা বুঝতে পারবা। খেয়াল করো, অ্যামোনিয়াম আয়ন এটা কিন্তু বেশ নিষ্ক্রিয় একটা আয়ন। এই অ্যামোনিয়াম আয়ন বিক্রিয়া করতে চায় না, বুঝতে হবে। এই অ্যামোনিয়াম আয়ন বিক্রিয়া করতে চায় না, কারণ সে অলরেডি H+কে গ্রহণ করে নিষ্ক্রিয় অবস্থায় চলে এসেছে। এই কারণে বিক্রিয়া করানোর জন্য এই অ্যামোনিয়াম থেকে হাইড্রোজেনটাকে অপসারণ করে অ্যামোনিয়া বানাইতে হবে, ঠিক আছে। এখন অ্যামোনিয়া বানানোর জন্য কি করতে হবে, আমরা জানি যে সকল ক্ষার, যে কোনো একটা ক্ষার, ঠিক আছে, এই অ্যামোনিয়া লবণের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া থেকে যে H+ আছে তাকে বের করে নিয়ে আসে, বের করে এনে সে নিজে পানি হিসেবে, এই যে খেয়াল করো এখানে আছে কি OH- আর এখান থেকে নিয়ে আসবে হচ্ছে H+, অর্থাৎ এই H+ এবং OH- তারা মিলে, এই যে এখান থেকে H+, এখান থেকে OH-, বেশ মনোযোগ দিয়ে দেখো, মিলে তারা পানি তৈরি করে আর অ্যামোনিয়ামকে রেখে দেয়, ঠিক আছে। সমস্ত ক্ষার অ্যামোনিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে, আর এই অ্যামোনিয়া গ্যাসের সাথেই পরবর্তীতে পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট বিক্রিয়া করবে। এই কারণেই খেয়াল করে দেখো, পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেটের সাথে আমরা কেন ক্ষার ব্যবহার করেছিলাম, ক্ষারীয় দ্রবণ, এটা কিন্তু একটা কারণ। যদি কোশ্চেন করে যে ন্যাসলার বিকারকে কেন ক্ষারীয় দ্রবণ ব্যবহার করা হয় যাতে করে অ্যামোনিয়াম আয়ন থেকে অ্যামোনিয়া যৌগটা তৈরি করা যায়। আচ্ছা, এবার দেখো পরবর্তীতে কি রিঅ্যাকশন হয়। পরবর্তীতে আমাদের রিঅ্যাকশনটা হবে, এই পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট সে ভেঙে তৈরি করে হচ্ছে মার্কিউরিক আয়োডাইড। এই মার্কিউরিক আয়োডাইড সে আবার মনোমার অবস্থায় থাকে না, সে থাকে হচ্ছে ডাইমার অবস্থায়। ডাইমার মানে কি, যে দুইটা মনোমার ইউনিট মিলে একসাথে অবস্থান করে, এদেরকে আমরা বলবো হচ্ছে ডাইমার। এই ডাইমার অণুটাই অ্যামোনিয়ার সাথে এবার বিক্রিয়া করবে। আচ্ছা, আমি তাদেরকে সংযোগ করে দিই, ঠিক আছে। এই ডাইমার অণুটা খেয়াল করে দেখো, ডাইমার অণুটা হচ্ছে ডাইমার্কারি টেট্রায়োডিন বা টেট্রায়োডাইড। এটা যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে তখন এখানে তৈরি হবে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, এখানে 4টা আয়োডিন ছিল, একটা আয়োডিন ভ্যানিশ হয়ে যাবে, আসলে ভ্যানিশ হবে না, বিক্রিয়া করবে কার সাথে, এই যে দেখো এখানে একটা হাইড্রোজেন ছিল, ঠিক আছে। অর্থাৎ সে হাইড্রোজেন আয়োডাইড হিসেবে থাকতে চাইবে, কিন্তু খেয়াল করে দেখো এখানে সোডিয়াম আছে, এই সোডিয়ামের কারণে সে আর হাইড্রোজেন আয়োডাইড হিসেবে থাকতে পারবে না। পরবর্তীতে আমরা যেটা পাবো, সোডিয়াম আয়োডাইড পাবো আর পাবো হচ্ছে পানি। কিন্তু এগুলো হচ্ছে সাইড প্রোডাক্ট, আমাদের চিন্তা করতে হয় না, এটাই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। খেয়াল করে দেখো, মেইন প্রোডাক্ট হচ্ছে এটার নাম হচ্ছে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। আচ্ছা, আমি নতুন একটা পেজে যাই তোমাদের জন্য, এটার নামটা হচ্ছে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। এটা একটা জটিল যৌগ, এর বর্ণই হচ্ছে কি, এর বর্ণ হচ্ছে বাদামি। এই বাদামি বর্ণের পদক্ষেপ তৈরি করবে। এবং এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে মিলনস আয়োডাইড নামেও একে ডাকা হয়, বা বাংলায় বলা হয় মিলন ক্ষারকের আয়োডাইড। অর্থাৎ যা যা জানা দরকার সব কিছুই আমি তোমাদেরকে জানিয়ে দিব। মিলন ক্ষারকের আয়োডাইড, এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের ক্ষারীয়মূলক শনাক্তকরণের স্টেপ বাই স্টেপ প্রসেস। আশা করি তোমরা সবাই
উপকৃত হয়েছো, বেশ ভালো মতো বুঝতে পেরেছো, এবং এই ভিডিওটা বারবার দেখো। যদি প্রথমবার কঠিন মনে হয় বারবার দেখো, এখানে কিন্তু অনেক রিয়েকশন পড়ানো হয়েছে। এখন এই রিয়েকশনগুলো যখন তোমরা ল্যাবে যাবা তখন কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ যখন কাজ করবে তখন এটা খুব সুন্দরভাবে তোমরা সলিউশন করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং অবশ্যই বায়ডো একাডেমির সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।